জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণভোমরা তারা হতাশ হয়েছেন, বললেন নুরুল হক নূর। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসিতে ঝুলানো হবে, বললেন ধর্ম উপদেষ্টা। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে খনিজ প্রস্তাব দেবেন ট্রাম্প। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, রিট শুনানি রোববার। এবং সর্বশেষ জানাবো, সীমান্তে 6 বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণভোমরা তারা হতাশ হয়েছেন, বললেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জুলাই বিপ্লবে জবি অগ্নিকন্যা সম্মাননা ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে যারা প্রাণভোমরা তাদের হতাশ প্রকাশ করেছেন। বর্তমান সরকারের দুর্বলতা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এত সমর্থনের পরও এই সরকার দুর্বলতার পরিচয় দিচ্ছে। আমরা একটি শক্তিশালী সরকার আশা করেছিলাম। নূর আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পর যে ধরনের পরিবর্তন প্রত্যাশিত ছিল তা দেখা যায়নি, তবে তিনি আশাহত নন এবং তরুণদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তিনি বলেন, যে রাষ্ট্র গঠন করতে চাই সেখানে প্রত্যেকটি নাগরিকের অধিকার পূরণ হবে। সিলেটের পাথর লুটের প্রসঙ্গে তিনি বলেন, আমি কল্পনাও করিনি সিলেটের সাদা পাথর এভাবে নাই করে দিবে। তিনি ছাত্র সংসদের নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্র সংসদ নির্বাচন না থাকে তাহলে আমরা আগের সেই নোংরা রাজনীতি দেখতে পাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রাইস উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসিতে ঝুলানো হবে, বললেন ধর্ম উপদেষ্টা। হজ কার্যক্রমে ঘুষ লেনদেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি দুর্নীতি বা ঘুষ নেন তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই বক্তব্যে তিনি বৃহস্পতিবার 14 আগস্ট বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তুলে ধরেন। ধর্ম উপদেষ্টা আরও জানান, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, উড়োজাহাজের ভাড়া কমাতে আমরা কাজ শুরু করেছি। বিমানসহ হজে যুক্ত অন্য কোনো এয়ারলাইন্সের সঙ্গে আমরা যখনই কথা বলবো তখন হাবের প্রতিনিধিদের উপস্থিত নিশ্চিত রাখব যেন তারা মতামত জানাতে পারেন। গত হজে কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে যাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়েছে। তিনি বলেন, যাত্রীদের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে এগুলো এজেন্সি তাদের সরবরাহ করেছে। সৌদি আইনে জর্দা মাদক হিসেবে গণ্য হওয়ায় এটি দেশের জন্য লজ্জার বিষয়। এছাড়া গত হজে জেদ্দা বিমানের দিয়ে ঢাকা ফেরার পথে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে 2 কেজি 80 গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছেন, যা পরে ধরা পড়ে। ধর্ম উপদেষ্টা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের সুনাম ক্ষুণ্ণ করা যাবে না। অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার ও মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে খনিজ প্রস্তাব দেবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর জন্য বিরল ও মূল্যবান খনিজ পদার্থে প্রবেশাধিকার দেওয়ার প্রস্তাব দেবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে তাকে বেশ কিছু অর্থ উপার্জনের সুযোগ দেবেন। এর মধ্যে আলেক্সার প্রাকৃতিক সম্পদ মস্কোর জন্য উন্মুক্ত করা এবং রাশিয়ার বিমান শিল্পের ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। শুক্রবার 15 আগস্ট আলেক্সায় অনুষ্ঠিতব্য এই বৈঠকটি যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা কেন্দ্রিক হতে পারে। তবে বৈঠকের আগে ট্রাম্প পুতিনকে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধ থামাতে রাজি না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পের এই বক্তব্যের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পর ট্রাম্প পুতিনকে কঠোর বার্তা দেন, তবে কী ধরনের পরিণতি হতে পারে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি। সম্প্রতি তিনি মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো নিষেধাজ্ঞার ঘোষণা আসেনি। ট্রাম্প দ্বিতীয় বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অংশ নিতে পারেন। তিনি বলেন, দ্বিতীয় বৈঠক আরও ফলপ্রসূ হবে এবং আমি নিজেও সেখানে উপস্থিত থাকতে আগ্রহী। বৈঠকের মূল লক্ষ্য হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং দ্রুত সমাধানের পথ তৈরি করা।
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, রিট শুনানি রোববার। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে দায়ের করা রিটের শুনানি দিন রোববার 17 আগস্ট ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার 14 আগস্ট হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চ এই আদেশ প্রদান করেন। রিটকারী আইনজীবী মীর এ কে এম নুরুন নবী আদালতে শুনানির জন্য রিট উপস্থাপন করেন। উল্লেখ্য, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। এছাড়া সিলেটের পর্যটন এলাকা ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা ব্যাখ্যা করার জন্য একটি রুল জারির আবেদনও করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সামনে দিনের বেলায় এসব পাথর উত্তোলন করা হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, যা বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দিয়েছে। ইসলামী দলগুলোর ঐক্য দেখে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম সম্প্রতি ফরিদপুরে অনুষ্ঠিত এক সভায় ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসলামী দলগুলোর ঐক্য দেখে অনেকের সহ্য হচ্ছে না। বুধবার 13 আগস্ট ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পৌর অডিটোরিয়ামে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা শাখার আয়োজনে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা ও উলামায়ে কেরাম তাওহীদি জনতার করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মুফতি সৈয়দ রেজাউল করিম আরও উল্লেখ করেন, এই ডাকে আমরা সাড়া পাচ্ছি। এখন এই সুযোগ এসেছে ইসলামী শাসন কায়েম করা। তিনি বলেন, এটা দেখে ফ্যাসিস্ট চরিত্র ও চাঁদাবাজির সহ্য হচ্ছে না। তারা চিন্তিত হয়ে পড়েছেন। তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটারকে মূল্যায়ন করতে হবে। সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন পদ্ধতি। এরপর সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এই সরকার বিচার যদি না করে, অন্য সরকার এলে সেটা হবে ঘুরে বালি। সভায় জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য সভায় জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সৈয়দ শামসুল হকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আয়োজিত পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার। এছাড়া জামাতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক আবু তাওয়াব, জেলা আমির বদরুদ্দিন, প্রবীণ আলেম আল্লামা শাহ আকরাম আলী, আল্লামা হেলালুদ্দিন প্রমুখ বক্তব্য দেন। সীমান্তে 6 বাংলাদেশিকে ফেরত পাঠালো বিএসএফ। যশোরে চৌগাছা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক 6 বাংলাদেশিকে ফেরত পাঠানোর ঘটনা ঘটেছে। এই 6 জন একই পরিবারের সদস্য এবং তারা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গার বোলমারা এলাকার বাসিন্দা। বুধবার 13 আগস্ট 2025 তারিখে মাসিলাজ সীমান্তের 0 পয়েন্টে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ সদস্যরা এই পরিবারের সদস্যদের বিজিবি জওয়ানদের কাছে হস্তান্তর করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী ঠাকুরগাঁওয়ের মৃত ইনসার আলীর ছেলে শামসুদ্দিন 58, তার ছেলে আলম হোসেন 37 এবং আলমের স্ত্রী রুবি খাতুন 35 দীর্ঘদিন ধরে ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করছিলেন। সেখানে আলম হোসেনের 3টি সন্তান গুলশান খাতুন 18, গুলছানা খাতুন 15 এবং কেইফ আলম 14 জন্মগ্রহণ করে। হরিয়ানা রাজ্যে তাদের বসবাস পরিবেশ অনুপযোগী হয়ে ওঠায় তারা বিনা পাসপোর্টে দেশে ফেরার পরিকল্পনা করেন, কিন্তু এ সময় তারা বিএসএফের হাতে ধরা পড়ে। বিএসএফ সদস্যরা মাসিলা ক্যাম্পের বিজিবি জওয়ানদের সঙ্গে পতাকা বৈঠকে আলোচনা করে তাদের বিজিবি সদস্যদের হাতে তুলে দেন। দুপুরে বিজিবি সদস্যরা উল্লেখিত 6 জনকে চৌগাছা থানায় হস্তান্তর করেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, তারা বর্তমানে থানার হেফাজতে রয়েছেন এবং তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বজনরা আসলে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।